নমস্কার এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের শো বিনিয়োগে বসতে লক্ষ্মীতে। আজ সোমবার যথারীতি আমরা একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বটা আহ, আমরা যথারীতি আবার একটু নতুন ধরনের কিছু আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি প্রায় প্রত্যেক সপ্তাহে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, বিনিয়োগের বিভিন্ন মাধ্যম, সেটা ট্রেডিশনাল হতে পারে, সেটা মার্কেট রিলেটেড হতে পারে, সেটা নানান রকম বিষয়ে আমরা আপনাদের আহ, বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আজ আমরা মূলত আরবিআই এর একটি সমীক্ষা ছিল, সেই সমীক্ষা রিপোর্ট এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের দেশের এই যে অ্যাসেট যে ডিস্ট্রিবিউশন বা এই যে আপনাদের সম্পদ বন্টনের যে একটা কি বলবো একটা বৈষম্য, এবং কেন এবং কি কারণে শেষ পর্যন্ত অনেকেই এই বৈষম্যের শিকার হয়ে নানান রকমের অসুবিধার সম্মুখীন হন। আজকে আমরা সেইটা নিয়ে মূলত আলোচনা করব। যথারীতি আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন কৌশিক ঘোষ স্যার। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। নমস্কার। তো আজকের বিষয়টা হচ্ছে যে অনেকেই আহ, মানে কি বলবো বিনিয়োগের মাধ্যম হিসেবে রিয়েল এস্টেট বা ধরুন জমি বাড়ি ফ্ল্যাট এই ধরনের বিনিয়োগ বা সোনা বা আমি বলছি যেগুলো ট্যানজিবল অ্যাসেট সেগুলোতে মেইনলি বিনিয়োগ করার চেষ্টা করেন। এবং তার ফলে যে কি এক মানে ভবিষ্যতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দুর্ভোগের শিকার হন। তো সেটা নিয়ে আপনার এই যে বিশেষ ক্ষেত্র সেটা একটু আলোকপাত করুন আপনারা, যাতে আপনার আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হয় একটুখানি। রজত, প্রথমেই বলে নি যে আজকের যে পর্ব আছে তার বিষয়বস্তুর যদি আমি একটা সারমর্ম করি, তার সারমর্ম হচ্ছে সম্পদে ধনী কিন্তু হুম। অর্থে টানাটানি। অর্থে টানাটানি। এবার সেটার উপর বিশ্লেষণ করার আগে আমি এইটুকু বলবো, আমি একজন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। আমি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। তাই জন্য আমি যা বলবো সেটা কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। এবং আমি কোনোদিনই কোনো বিশেষ মিউচুয়াল ফান্ড বা বিশেষ স্টক বা এই কিছুতে আমি বলি না, আমার বলার কথাও নয়। তো এই এই দাবি ত্যাগটা দিয়ে আমি এবার শুরু করছি। 2017-তে আরবিআই একটা খুব বড় রিপোর্ট বের করেছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান হাউস হোল্ড ফিন্যান্স। হুম। এবার এইটা 2017-এ বেরিয়েছিল, কিন্তু এটা যে তথ্য আছে সেটা 2012 থেকে 2014-র মধ্যে ওই বছর অবধি যত তথ্য আছে সেই ভিত্তিতে করা। তার মানে তথ্য যেটা আছে ওর মধ্যে সেটা ধরে নিন আজকে থেকে 11 বছর পুরনো, 10-12 বছর পুরনো। এবং তারপরে আরবিআই কিন্তু প্রতি বছর একটা করে অ্যানুয়াল হ্যান্ডবুক বের করে, সেটার মধ্যে হাউস হোল্ড ফিন্যান্সের একটা সেকশন থাকে, একটা হুম। ভাগ থাকে। এবং সেই ভাগের যে শেষ শেষ যেটা এখনো পর্যন্ত উপলব্ধ সেটা হচ্ছে 2023-24-এর তথ্য। 2017-এ আমার মনে আছে, আমি একটা কোম্পানিতে আমি ওই সময় সিইও ছিলাম। তো ওই সময় আমি একটা ক্লায়েন্টের সাথে এই নিয়ে কথা বলতে গেছিলাম যে দেখুন, এই জিনিসটা আছে, আপনারা হচ্ছেন সিকিউরিটিজ কোম্পানি, আপনাদের কিন্তু এই রাজ্যে একটা, যদি আপনারা ক্যাম্পেইন করেন যে এটা দেখানোর জন্য যে এটার মধ্যে কি হতে পারে, এটার জন্য, এবং সেটা কি সেটা বলছি। 2017-এ যে রিপোর্টটা বেরিয়েছিল আরবিআই, সেটাই লেখা ছিল 60 বছর বয়স যাদের এবং 60 ঊর্ধ্ব যাদের, তাদের 90% সম্পদ বাড়ি, জমি এবং সোনায়। হুম। এখন যদি 2023-24-এ দেখি, সেই 90%টা হয়তো একটু কমেছে, কিন্তু এখনো 80-85% উপরে আছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমাদের যদি পুরো, ধরে নিন পুরো দেখেন 25 বছর ঊর্ধ্বে বা 20 বছর ঊর্ধ্বে, মানে যখন থেকে লোকে আয় করতে পারে, তাদের সম্পদ বন্টন কি করে হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু জমি, বাড়ি, সোনা, এই তিনটেরই ভাগ সিংহভাগ। লিকুইড অ্যাসেট এর মধ্যে যেটা ধরা হয় ব্যাংক ডিপোজিট, মানে ফিক্সড ডিপোজিট, সেভিংস ডিপোজিট, আপনার মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে যা আপনি ইনভেস্টমেন্ট করেছেন, পিএফও ধরতে পারেন, কিন্তু ওগুলো লিকুইড নয়, কারণ ওগুলো লক ইন পিরিয়ড আছে। আপনি পিপিএফ এ হুম। করলে 15 বছর আগে উইথড্র করতে পারেন না, করা উচিত নয়। ওটা তো আপনি হুম। রিটায়ারমেন্টের জন্য করছেন। এমনি প্রভিডেন্ট ফান্ডেও সেই একই ব্যাপার, আপনি লোন নিতে পারেন, কিন্তু আমি বলবো প্রভিডেন্ট ফান্ড লিকুইড অ্যাসেটের মধ্যে ধরাই উচিত নয় রিটায়ারমেন্ট অবধি। হুম।
তো এবার লিকুইড অ্যাসেট মনে হচ্ছে ব্যাংক ডিপোজিট আর শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এগুলো হুম। যেগুলোকে স্থায়ী মানে স্থাবর সম্পত্তি বলে, বাড়ি জমি। হুম। সোনাকে যদিও স্থাবর বলে, আমি বলবো লিকুইড, কেননা সোনা, আপনি সোনা, সোনার, হুম। আপনি সোনা দিন, সোনার মূল্য পর্যায়ন করে ওরা দিয়ে দেবে আপনাকে টাকা, কোনো সমস্যা নেই। সোনা লিকুইড, সব বাড়ির কাছে প্রচুর সোনা আছে, ওটা সমস্যা নয়। সমস্যাটা কোথায় আসে? 60 বছর ঊর্ধ্বে যারা আছেন তাদের প্রধান সমস্যা কি? স্বাস্থ্য। হুম। এবার দেখবেন যে অনেক সময় কি হয়, একটা হসপিটালাইজেশন কিন্তু আপনাকে দেউলিয়া করে দিতে পারে, যতই আপনার। একদম। একদম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এটা এটা আপনি, আপনারা যারা একটু আমার বয়সী যারা, তারা মনে রাখবেন ওই সাদা কালো বাংলা ছবিতে অনেক ছবি এরকম ছিল, মানে ছায়াছবি, যেটায় আপনি দেখবেন বিলাসবহুল বাড়ি, হুম। গাড়ি সবই আছে, কিন্তু সেটা মেনটেন করার টাকা নেই, হুম। আস্তে আস্তে জীর্ণ হয়ে যাচ্ছে। হুম। দেখবেন কলকাতায় কিন্তু একদম বনেদি বাড়ি যেগুলোকে বলে, হুম। সেগুলোর অবস্থা দেখবেন আজকের তারিখে একদমই। জীর্ণ। ওগুলো বিক্রি করে ওখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে। হুম। এটাই কিন্তু, এটা মনে রাখতে হবে লোককে যে, দেখুন আপনি একটা সম্পত্তি বানালেন, একটা অ্যাসেট হুম। বানালেন, কিন্তু অ্যাসেট মেনটেন করার জন্য আপনার কিন্তু আপনার টাকা দরকার। হুম। এই টাকাটা যখনই আসে না, তখনই দেখবেন জীর্ণ হতে থাকে। এবং হুম। খালি আমাদের জন্য প্রযোজ্য নয়, আপনি সরকারি যে কোনো প্রজেক্ট দেখুন, হুম। রাস্তা বলুন, ব্রিজ বলুন, বিল্ডিং বলুন, যে কোনো জায়গায়, সেগুলো দেখবেন কিছু বছর পর দুরবস্থা হয়ে যায়। হুম। তার কারণ হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপেক্স যেটাকে বলে, বানানোর যে এককালীন খরচা সেটা করলো, তারপর যে বছরে বছরে যে মেনটেন করতে হবে সেটার বাজেট আর আসে না, বা এলেও হুম। খুবই কম। হুম। তাই জন্য কি হয়, মেনটেন হয় না। আপনি যে কোনো সরকারি বিল্ডিং এ দেখবেন, খালি এই না, সব জায়গায়, ভারতের হুম। যে কোনো জায়গায় মেনটেনেন্স নেই। কেন? কারণ টাকা নেই। হুম। আপনি ধরে নিন ফ্ল্যাট কিনলেন যেটায় আপনি থাকেন, আর আরো ফ্ল্যাট কিনেছেন যেটা আপনি থাকেন না, ভাড়া দিয়েছেন, কিন্তু হুম। সেটা মেনটেন করার দায়িত্ব আপনার। সেটা সেটা দেখভাল করার দায়িত্ব তো আপনার, ভাড়াটে দেখভাল করবে না, ভাড়াটে না। আপনাকে ভাড়া দেবে, তাই হুম। না? তো এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনি যত সম্পত্তি বানান, একটা জায়গায় কিন্তু আপনার যে অর্থ, যেটা নগদ অর্থ, এটা কিন্তু খুব মানে ভালোভাবে দেখতে হবে যে আপনার নগদ অর্থ কত। এবং একটা বয়সের পর কিন্তু নগদ অর্থই আপনার সম্বল, মনে রাখবেন। এই একদমই। দেখুন, রিয়েল এস্টেট একটা অ্যাসেট, 100% অ্যাসেট, যে কোনো দেশে অ্যাসেট, এটা অ্যাসেট ক্লাস বলে। কিন্তু সমস্যাটা হচ্ছে রিয়েল এস্টেট হচ্ছে ইলিকুইড। আপনি চাইবেন আজকে বিক্রি করতে, পারবেন না। কোনো সময় 1 মাসেও হবে, কোনো সময় 1 বছরও লেগে যায়। এবং ভাববেন যে এই দাম পাবো, দেখবেন উচিত দাম পাচ্ছেন না। হুম। তখন কি করবেন? বিক্রি করবেন না, না ধরে থাকবেন? আপনার টাকা দরকার, নগদ টাকা দরকার, তাই না? তো এই জন্য আমি আমি বলবো যে দেখুন, আজকের তারিখে যেখানে মুদ্রাস্ফীতি এত উচ্চ, উচ্চ মানের মুদ্রাস্ফীতি, যেখানে আসল মুদ্রাস্ফীতির কথা বলছি, আমি সরকারি হুম। মুদ্রাস্ফীতির কথা বলছি না। আগেও অনেক পর্বে আমি দেখিয়েছি যে সোনার দামের চক্রবৃদ্ধি আর মুদ্রাস্ফীতি মোটামুটি, ওইটাকে আপনি একই। মুদ্রাস্ফীতি ধরতে পারেন। হুম। ওই হারে যদি আপনার মুদ্রাস্ফীতি হয়, তাহলে কিন্তু আপনার দৈনন্দিন খরচ চালাতে আপনার কাছে কত নগদ টাকা আছে সেটা কিন্তু মাথায় রাখবেন। আপনার হুম। বয়স যদি 50 হয় সেটা তো রাখবেনই, কিন্তু হুম। আপনার বয়স যদি 30 হয়, এটা মনে রাখবেন, এখন থেকে আপনি যে বিনিয়োগ করছেন, যে যে দিকে বিনিয়োগ করছেন, সেটার কিন্তু আপনার ইম্প্যাক্ট, ওটা কিন্তু 20 বছর পরে আপনি পাবেন। একদম। আপনি ভাবছেন আজকে আমি লোন নিয়ে দুটো ফ্ল্যাট কিনে নিলাম, 3টে ফ্ল্যাট কিনে নিলাম, ঠিক আছে, ওটা বাড়বে, কিন্তু ওটা কিন্তু লিকুইড অ্যাসেট নয়, ওটা মেনটেন করতে হবে আপনাকে। আরেকটা কথা আমি বলে রাখছি, আজকের তারিখে আপনি যদি দেখেন মোস্টলি বিল্ডিং বানানোর মানে বাড়ি বানানোর কোয়ালিটি যা, খুব তাতে খারাপ। কিন্তু খুব খারাপ। এবং নতুন নতুন বিল্ডিং আসছে, আপনার হুম। গ্রাহক যে মার্কেটে আছে ওই সময়, সে তো হুম। চায় ঝা চকচকে কিনতে, সে নতুন একদমই। জিনিস কিনতে চায়, সে পুরোনো হুম। জিনিস কিনতে চায় না। তাই না? হুম। দেখবেন পুরোনো বিল্ডিং এর একটা লেভেলের পর আর দাম বাড়ে না, বাড়বে না। ওইখানেই হ্যাঁ। থেকে যায়। তারপর লোকেশনের ওপর, আপনি বলবেন ধরে নিন কলকাতার একটা এরিয়া, ডাকতলার কথা বললেন, বা টালিগঞ্জ। হুম। টালিগঞ্জ একটা বিরাট বড় এরিয়া। হুম। এবার টালিগঞ্জে এক জায়গায় আপনার কাছে বাড়ি আছে, হয়তো 2 কোটি টাকায় বিক্রি করতে পারছেন, ঠিক তার পাশাপাশি 100 মিটার দূরেও নয়, সেই বাড়িটা কিন্তু 1 কোটি টাকা পাচ্ছে না। হুম।
লোকেশনের উপর ডিপেন্ড করে, অনেক কিছু ডিপেন্ড করে, আপনার অ্যাক্সেস রোড কত, অনেক কিছু করে। ঠিক আছে, ওই সময় কত গ্রাহক আছে মার্কেটে, হুম। হুম। সেটাও ডিপেন্ড করে। তো এটা কেন এইবার আমি বলছি, কেননা আমি খুব এই সাম্প্রতিককালে অনেক উদাহরণ পেয়েছি যেখানে লোকজনের অসুস্থ হয়ে গেছে, তাদের কাছে নগদ টাকা নেই, হুম। ইন্স্যুরেন্স কাভারও অত নেই। তারা কি হুম। করেছে, আবার ধার চায়। প্রথমেই ধার চায় হচ্ছে আপনার পরিবার থেকে বা বন্ধু থেকে, তারপর ধার চায় হচ্ছে আপনার ব্যাংক, ব্যাংক থেকে তো ওরকম লোন পাওয়া যায় না, তাই আরো আনসিকিউর ডেট করে, উচ্চ হুম। হুম। মানে সুদের হারে তখন রিটার্ন করে। অথচ তাদের কাছে কিন্তু অ্যাসেট আছে। হুম। এই জিনিসটা আমি এখনো বুঝি না, যে আপনার কাছে অ্যাসেট এত আছে অথচ আপনি ধার নিচ্ছেন দৈনন্দিন খরচ চালানোর জন্য, কেন? তাহলে ওই অ্যাসেট দিয়ে কি হবে স্যার? হ্যাঁ, কারণ আপনি ধার নিচ্ছেন তো আপনাকে তো শোধ করতে হবে। হুম। আপনি পাড়া, এই প্রতিবেশী বলুন বা পরিবার বলুন বা বন্ধু বান্ধব বলুন, তাদের থেকে যা ধার নিয়েছেন, সুদ দেবেন না ঠিক আছে, কিন্তু মুখ লজ্জা রক্ষা করার জন্য তো ধার আপনাকে ফেরত দিতে হবে তো, হুম। হুম। তাই না? ওইটুকু তো আপনাকে করতেই হবে। সেটা কি করে করবেন? আপনার যতই আয় হোক, আপনি যে মুহূর্তে ধার নিচ্ছেন, ওই টাকা কিন্তু আপনার নয়, না। ওটা ফেরত দিতেই হবে, হুম। তাই না? এবং আরো তো অনেক বেশি গুণে ফেরত দিতে হবে, সুদ নিয়ে যদি আপনি ক্যালকুলেট এবং করেন। আজকে আজকে আমি বলবো, আজকে বসে এবার আরেকটা জিনিস দেখবেন, এখন যারা বিবাহ করছেন, ঠিক আছে, একে তো লেটে বিবাহ হচ্ছে। আগে যেরকম আমাদের সময় ছেলের বয়স 27 28, মেয়ের বয়স 23 থেকে 25 হয়ে যেত বিয়ে। হুম। এখন দেখবে 30 32 33, আপনার ওই পাত্রপাত্রীতে দেখেই বোঝা যায়, মানে এজটা বেড়েই চলেছে, বয়সটা। একদমই একদমই। এবার অনেক সময় বিয়ে করার পর কি হয়, হাজবেন্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রী দুজনেই কাজ করছেন, হুম। অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চাই হচ্ছে না। তার কারণ হুম। হচ্ছে, প্রথমত হচ্ছে মানে এত স্ট্রেসফুল জীবন, তারাই ভাবে যে এর মধ্যে আমরা সামলাবো কি করে। এবং ঠিক। এখন তো একটা নতুন ফ্যাশন হয়ে গেছে, মানে উচ্চ উচ্চ বর্গ বলবো না, আমি বলবো আপার মিডল ক্লাস, যে বিয়ে করে ছেলে পুলে নেই কিন্তু কুকুর বেড়াল আছে। যদি তাই হয়, যদি তাই হয়, আপনার ধরে নিন ছেলে পুলে নেই, ছেলে মেয়ে নেই, তাকে দেবেন আপনি 5টা প্রপার্টি বানিয়ে, বরঞ্চ আপনার নিজের জন্য, নিজে স্বামী স্ত্রীর জন্য আপনি লিকুইড অ্যাসেট তৈরি করুন, সেটা ইনভেস্টমেন্ট করে করুন, সে আপনি স্টক মার্কেটে করুন, কিছুতে করুন, মিউচুয়াল ফান্ডে করুন, যেখানে করুন, সেটা বাড়াতে থাকুন। কেননা আজকাল আমাদের তো আয়ুও বেড়ে গেছে না, 80 85 তো এখন এমনিতেই হয় লোকের। হ্যাঁ? একদমই। তো আপনি 60 বছর পর আরো 25 বছর টানতে হবে, টানবে কি করে? এই প্রসঙ্গে আপনাকে একটা ছোট্ট কথা বলতে পারি। দর্শকরা অনেকেই জানেন যে আমার পিতৃবিয়োগ হয়েছে আর কি। এবং সঙ্গত কারণে আপনিও জানেন স্যার, আমার বাবা আহ, হঠাৎ করে অসুস্থ হন এবং খুব ছোট্ট একটি মানে কারণ ছিল বেসিক্যালি, একটা ছোট কেটে গেছিল পায়ে, বাবার সুগার আছে। সেখান থেকে ধীরে ধীরে মাল্টি অর্গান ফেলিয়ারের দিকে চলে যান এবং 26 দিন উনি আইসিইউতে ছিলেন। এই 26 দিনের ব্যবধানে 43 লক্ষ টাকা হাসপাতালের বিল হয়। আমার যেহেতু 60 লাখ টাকার ইন্স্যুরেন্স করা ছিল, মেডিকেল ইন্স্যুরেন্স, এবং সে কারণে হয়তো মানে আমি আপনাদের সামনে এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় বসে আছি। তাহলে আমাকেও সেই লোনের পথে যেতে হতো বা বাড়ি ঘরদোর বিক্রি করার পথে যেতে হতো। তো সেটা খুব হতো, আমার ছিল বলে আমি বেঁচে গেছি। এবার যাদের নেই তারা কি করবেন? তারা তারা যথারীতি সেই লোনের রাস্তায় হাঁটবেন বা খুব কম দামে মানে তখন হঠাৎ করে বিক্রি করতে হবে, ফলে যেভাবেই হোক কোনো ক্রমে একদম জায়গাটা বিক্রি করে আগে বা বাড়ি বিক্রি করে আগে টাকাটা নিয়ে বাঁচানোর চেষ্টা করা, এই জিনিসটাই হয়। তো বেশিরভাগ হাউস হোল্ড ক্ষেত্রে এটা হয় এবং আমার চেনা পরিচিত অনেকের সঙ্গে এই ঘটনা ঘটেছে। এরকম আমার খুবই একজন মানে যে পরিচিত এবং আত্মীয়র মধ্যেই হন। তো আহ, যথেষ্ট শিক্ষিত, ভালো চাকরি করেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে আমি শুধু ফ্ল্যাট কিনবো। মানে তার ডেপ্রিসিয়েশন তিনি হয়তো ক্যালকুলেশন করেন না, তার মেনটেনেন্সের খরচা তিনি হয়তো ক্যালকুলেশন করেন না। অনেকগুলো ফ্ল্যাট কিনে শেষ পর্যন্ত গিয়ে আলটিমেটলি সেগুলো বিক্রি করার সময় তখন বিরাট বড় বাধার সম্মুখীন হতে হয়। তখন হাতে ক্যাশ থাকে না, এটাই ব্যাপার। মানে চাকরি তো তিনি চিরকাল করবেন না, আর এখন অনিশ্চয়তার বাজার, সকলেই জানেন সেটা। তো আপনার হাতে ক্যাশ থাকা মানে, হাতে মানে আমি বলছি না সবসময় ক্যাশ আপনি হাতে পকেটে নিয়ে ঘুরবেন, না, নট দ্যাট। আমি বলছি আপনি বিনিয়োগ করুন যেখান থেকে আপনি খুব সহজে ক্যাশটা বার করে নিতে পারবেন। সেই রকম বিনিয়োগ থাকাটা খুব দরকার। শেয়ার, মিউচুয়াল ফান্ড, আপনি যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন, ফিক্সড ডিপোজিটও আমি বলবো যে
চট করে বার করা যায় না, এবং বার করলেও লস করে বার করতে হয়। তো এরকম অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোতে বিনিয়োগ করা যেতে পারে, কিন্তু হয়তো অজ্ঞতার কারণে বা খানিকটা প্রাচীন পন্থা একটু মাথার মধ্যে ঢুকে রয়েছে, বাবা ঠাকুরদা বা জ্যাঠা এরা সমস্ত মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সে কারণে না ঠিক করে ইন্স্যুরেন্স করেন, না ঠিক করে বিনিয়োগ করেন, না ঠিক করে ক্যাশ মজুদ থাকে তাদের কাছে, মানে যে ক্যাপিটাল যেটা দিয়ে তার দৈনন্দিন জীবন চলবে সেটা মজুদ থাকে। তার ফলে তারা বিরাট বড়, মানে কি বলবো, প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছে, আগামী দিনেও হয়তো হবেন। কিন্তু বুঝতে হবে জিনিসটা, না বুঝলে তো হবে না। দেখুন, আরেকটা জিনিস, অনেকে বলে যে জমি কেনা উচিত, নিশ্চয়ই কেনা উচিত, কিন্তু জমি সুরক্ষা আপনি করতে পারবেন তো 20 বছর? সেটাই। যদি সুরক্ষা না করতে পারেন, জমি কিনবেন না। কেননা ওটার কোনো মানে নেই। ওটা খাতায় দেখাচ্ছে হ্যাঁ। আপনার অ্যাসেট আছে, কিন্তু যখন কিছু করতে যাবেন, তখন কিন্তু আপনি ওইটাকে, অ্যাসেটটাকে যে ক্যাশ করবেন, সেটা উপায় নেই। আরেকটা জিনিস আমি বলি, এটা কিন্তু আমাদের মানে ব্যক্তিগত অর্থ অর্থ ব্যবস্থার জন্য নয়, এটা কোম্পানিদের জন্য প্রযোজ্য। কথা আছে মানে অ্যাকাউন্টিং এ বা ব্যবসায় একটা কথা আছে, আমি ইংরেজিতে বলছি, তারপর বাংলায় আমি যতটা পারি বিশ্লেষণ করে নেবো। সেটা হচ্ছে, টপ লাইন ইজ ভ্যানিটি, হুম। বটম লাইন ইজ স্যানিটি, হুম। ক্যাশ ফ্লো ইজ রিয়েলিটি। হুম। টপ লাইন মানে হচ্ছে আমার সেলস কত হচ্ছে, হুম। ব্যবসা কত করেছি, কত বিক্রি করেছি, হুম। এটা হচ্ছে টপ লাইন। টপ লাইন বাড়ানো একটা টার্গেট থাকে, হুম। সেলস টার্গেট যেরকম। বটম লাইন হচ্ছে আমি কত লাভ করেছি, প্রফিট। হুম। ক্যাশ ফ্লো হচ্ছে আমার প্রতি মাসে আমার ব্যবসা থেকে কত অর্থ আসছে। অনেক ব্যবসা হয় যেগুলো টপ লাইন বেড়ে যাচ্ছে কিন্তু লস। হুম। যেরকম হুম। আজকালকার নতুন যত আইপিও হচ্ছে, ম্যাক্সিমাম কোম্পানি দেখবেন লস মেকিং আইপিও করে যাচ্ছে, ঠিক আছে? হুম। হুম। সেটা আমি জানি না ওই কতদিন ওরম চালানো যায়। হুম। কেননা আপনি অন্যের টাকা জ্বালিয়ে যাচ্ছেন আপনার ব্যবসা চালানোর জন্য। দ্বিতীয় হচ্ছে, অনেক কোম্পানি আছে যারা খাতায় মানে বুকসে, অ্যাকাউন্টসে প্রফিট দেখাচ্ছে, কিন্তু তাদের প্রতি মাসে ওয়ার্কিং ক্যাপিটাল করার জন্য লোন নিতে হচ্ছে। হুম। কেননা ব্যবসা থেকে ক্যাশটা ঢুকছে না তোমার মতো। ওটাকে বলে ক্যাশ ফ্লো। হুম। তাই জন্য বলে, আপনার যতই টপ লাইন হোক আর যতই বটম লাইন হোক, আপনার ব্যবসা যদি চালাতে হয়, আপনার স্যালারি দিতে হবে, মাইনে দিতে হবে, আপনার দৈনন্দিন খরচা পাতি সব দিতে হবে, সাপ্লায়ারদের পে করতে হবে। সেটা কি করে করবেন? হুম। মাইনা তো আপনি ক্রেডিটে দিতে পারবেন না, মাইনা তো না। দিতে হবে, নয় তো লোকজন ছেড়ে চলে যাবে। কি করবেন? আপনার তো নগদ টাকা দরকার। সেটা কোথা থেকে আসবে? ব্যবসা থেকে আসবে। সেটাকে হুম। বলে ক্যাশ ফ্লো। এই একই জিনিস কিন্তু প্রযোজ্য এক একটা পরিবারের জন্য। আপনার আয় বাড়ছে, আপনি ব্যয়ও বাড়ছে, দেখতে হবে আপনার প্রথমত হচ্ছে সঞ্চয় বাড়ছে কিনা। হ্যাঁ, সঞ্চয় বেড়ে আপনার বিনিয়োগটা বাড়ছে কিনা। হুম। এবং বিনিয়োগ এমন ভাবে করবেন যাতে এরকম না হয় ভবিষ্যতে যখন আপনার দরকার ওই ক্যাশ ফ্লোটা, তখন আপনি ফাঁপড়ে না পড়েন। হুম। এইটুকু আমি বলবো যে এটা একটু মাথায় রাখবেন, আপনার বয়স 30, 40, 50 যাই হোক। এটা মাথায় হুম। রাখবেন, কারণ আজকে আপনি যে ডিসিশন নেবেন, যেটা করবেন, সেটার কিন্তু আপনি ফল, আপনি বুঝবেন না কি ফল আপনি পাবেন 10 বছর 20 বছর পরে। হুম। তাই জন্য ভেবে চিন্তে নেবেন। আর আমি বললাম তো, এখন দেখুন, এখন আপনি চাকরি করছেন একটা শহরে, 5 বছর পর আরেকটা শহরে চলে গেলেন, এখানে একটা বাড়ি একদমই। কিনেছেন, হুম। হুম। তারপর এটা কি করবেন? ভাড়া দেবেন? নো প্রবলেম, ভাড়া কত পাবেন? মেনটেনেন্স কাকে দিতে হবে, তাই না? রিপেয়ার কাকে করতে হবে? একদমই। খালি একটা শহর থেকে আরেকটা নয়, আমি তো ব্যাঙ্গালোরে থেকেছি, বম্বেতেও থেকেছি। ব্যাঙ্গালোরে কেউ যদি একদিকে থাকে এবং হুম। চাকরি করছে এক জায়গায় যেটা একটু কাছাকাছি, হঠাৎ পরের চাকরি এমন জায়গায় গেল যেটা দেখলো যে একদিকে যেতেই আমার 2 ঘন্টা লাগছে, আমি হুম। দেখেছি এরকম লোক বাধ্য হয়ে এখানে বিক্রি করে আবার ওখানে গিয়ে ভাড়ায় নিয়েছে। না, এটা সম্ভব হচ্ছে না, তাই না? তাই জন্য একটু আপনি থাকুন যে বাড়িতে, সেটাই কিনুন। বেশি দেখুন, রিয়েল এস্টেট আপনি করুন, যেটা এগুলো সব হচ্ছে ব্যক্তিগত সব ব্যাপার, আপনি নিশ্চয়ই করবেন, কিন্তু এমন ভাবে করবেন না যে ভবিষ্যতে আপনার ক্যাশ ফ্লোটা এফেক্ট হচ্ছে, আর কিছু না। ইন্স্যুরেন্স করে রাখুন, প্রথম হচ্ছে ইন্স্যুরেন্স, টার্ম লাইফ, মেডিকেল, হাউস হোল্ড, তিনটে। ভূমিকম্পে আপনার বাড়ি কিন্তু ধসে যেতে পারে, সেই জন্য হাউস হোল্ড ইন্স্যুরেন্স করুন, হোম ইন্স্যুরেন্স। ওটা প্রিমিয়াম খুব কম, আপনার ইন্স্যুরেন্স যে করে তাকেই জিজ্ঞেস করুন, বলে দেবে। খুব কম একদম। প্রিমিয়াম, 10 বছরে 70-80 লাখ টাকার কাভার হচ্ছে 16,000 টাকা, 10 বছরের প্রিমিয়াম 16,000 টাকা। মানে বছরে 1600 টাকা? কিছুই না, কিছুই না। 150 টাকাও নয় মাসে? হ্যাঁ,
তো সেটাই এইগুলো না করলে কি হয়, হঠাৎ যে ধাক্কাটা আসে না, তখন সামলানো যায় না। ঠিক আপনি কথা। যে আমরা উদাহরণটা দিলেন আপনারই হয়েছে। গত সপ্তাহে আমরা দেখলাম যে ভূমিকম্পে ভূমিকম্পে, হ্যাঁ। কলকাতা যতটা নড়েছে, ঢাকা নড়ে গেল পুরোটা। হ্যাঁ, এবং তো ঢাকাতে অনেক লোকজন মারা গেছে, বাড়িতে ফাটল ধরে গেছে। আমরা 2015-16 সালে যখন নেপালে ভূমিকম্প হয়েছিল, তার আফটার এফেক্ট কলকাতায় হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। প্রচুর বড় বড় বাড়িতে ক্র্যাক ধরে গেছিল, সেই এবার বাড়িগুলো ধরুন একটা ভেঙে গেছে। কমপ্লেক্স আছে, ধরে নিন একটা কমপ্লেক্সের বয়স হচ্ছে 15 বছর, এরকম তো প্রচুর কমপ্লেক্স আছে কলকাতায়, ঠিক আছে? প্রচুর তো প্রচুর। বাড়ি, এক একজন বাড়ি মফস্বল বা এমনি জেলায় জেলায় বাড়ি আছে, ওগুলো 30-40 বছর বয়স। হুম ভূমিকম্পে দৌড়ে গেল, হুম। আপনার কি হবে? লোকাল অথরিটি, মিউনিসিপাল কর্পোরেশন বা পঞ্চায়েত এসে বলবে, ভাই এখানে থাকা অযোগ্য, বিপজ্জনক। কি করো, আপনাদের এখান থেকে বেরোতে হবে, তখন কি করবে? হুম। সেটাই। লোকে ভাবে এটা হবে না, যখন হবার এমন হয় তখন কিন্তু কারো কিছু করার তখন নেই। আর কেঁদে কেটে মানে কুল পাওয়া যায় না, সেটাই যেহেতু ব্যাপার। আপনি সম্পদ বন্টন ঠিক করে করুন। আমি অর্থনৈতিক, আমি অ্যাডভাইজার নই, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার রেজিস্টার্ড নই, আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। কিন্তু এটা আমি সবার মানে মঙ্গল কামনা করেই বলছি, আপনারা ঠিক করে সম্পদ বন্টন করুন। এমন ভাবে করবেন না যাতে ভবিষ্যতে আপনার নগদ টাকা আসছে না, সব হুম আছে, আপনি হুম বিরাট বড় লোক কিন্তু আপনার টাকা হুম। আসছে না। বুঝতে পেরেছেন তো? তো এইটা যেন না হয়। তো আজকে মানে যেটা বলতে আমরা কথার যে বক্তব্যের যে নির্যাস, সেটা হলো এটাই যে প্রথমে নিজেদের সুরক্ষার বিষয়টি আগে নিশ্চিত করুন। আগে ইন্স্যুরেন্স দরকার আপনাদের, মেডিকেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এবং বাড়ি ঘরের দুর্ঘটনার একটা ইন্স্যুরেন্স আপনার দরকার, কারণ খুব আনসার্টেন, জীবন খুব আনসার্টেন। দ্বিতীয় ভাগ হচ্ছে আপনার, আপনি যেখানে থাকছেন সেই একমাত্র সেটাই রিয়েল এস্টেট বা অ্যাসেট হলে ভালো হয়। তার কারণ হচ্ছে আপনি যত বেশি কিনবেন আপনাকে সেটা মেনটেন করতে হবে। আজকের দিনে কেউ এটা হলফ করে বলতে পারবেন না আমি একটি জমি কিনলাম, সেটা 20 বছর পর বিক্রি করব। 20 বছর পর গিয়ে দেখলেন সেখানে দুটো ঝুপড়ি করে দুটো পরিবার এসে রয়ে গেছে। আর তাদের তুলতে গিয়ে আপনার মাথা খারাপ হয়ে যাবে, কারণ আপনার আহ, আহ, স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে স্থানীয় যারা প্রশাসন রয়েছে সবাইকে আপনার সঙ্গে নেগোশিয়েট করতে হবে। আহ, টাকার নামে টাকা খরচ হবে, যদি আপনি কেস করতে চান কোর্টে কেস চলবে বছরের পর বছর, সেটার একটা আলাদা খরচ। তো এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন। আপনি তার কাটা দিয়ে দিলেন জমিটা ঘেরার জন্য, তার মানে আপনার জমি সিকিউর হয়ে গেল, এটা ভাববেন না। এবং যদি এটা কেউ ভেবে থাকেন, তিনি, আমি জানি না কিসের স্বর্গে বাস করছেন, আপনারা হয়তো জানেন কিসের স্বর্গে বাস করছেন। তো এই এই দুটো বিষয়, এবং আপনারা এমন ভাবে আপনাদের সম্পদ বন্টন করবেন, অ্যাসেট এভাবে আপনারা ডিস্ট্রিবিউট করবেন যেখান থেকে আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজন অনুযায়ী লিকুইড অ্যাসেট মানে ক্যাশ বার করে নিতে পারেন। তাহলে কোনো বিপদ এলে, কোনো শরীর খারাপ হলে, হসপিটালাইজেশন হলে, বা বাড়িতে হঠাৎ করে বড় কোনো প্রয়োজন পড়ে গেল, আপনাদের কিন্তু এই টাকাটাই তখন আপনাদের বাঁচাবে। তো ফলে অ্যাসেটটা ঠিকঠাকভাবে ম্যানেজ করুন, ঠিকঠাকভাবে সেটার বন্টন করুন, এবং ঠিকঠাকভাবে সেটা ইউটিলাইজ করুন, সেটাকে উপযোগী হয়ে ব্যবহার করুন। তাহলে আমার মনে হয় সব দিক থেকে সব ঠিকঠাকই থাকবে। তো আপনারা যদি বিনিয়োগ সংক্রান্ত বা বিশেষ করে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ সংক্রান্ত কোনো রকম কোনো কোয়ারিজ থাকে বা যোগাযোগ করতে চান, আমাদের স্ক্রিনের নিচে সমস্ত ডিটেলস রয়েছে। আপনারা যে কেউ কৌশিক ঘোষ স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তিনি আপনাদের যথাযথভাবে গাইড করে দিতে পারেন। আজকের পর্ব আপাতত এইখানেই শেষ করছি। সামনের পর্বে আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।